প্রথম দফার এটা কি ভোট হলো নাকি নাটক হলো ভারতবর্ষের বুকে? কেন বলছি এরকম কথা? নাটকই হয়েছে, কারণ আপনারা জানেন যে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, আর সেই নাগাল্যান্ডে 6টি জেলায় 4,632 জন ভোট দিতে পারলো না। কেন্দ্র সরকার এটাকে কি বলছে? কেন্দ্র সরকার কেন পদক্ষেপ নিল না? ওইখানে কি আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন তারা কি হস্তক্ষেপ গ্রহণ করবে? পুনরায় কি সেখানে ভোট করানো হবে নাগাল্যান্ডের 6 ডিস্ট্রিক্টে, যেখানে 4,632 জন ভোটই দিলেন না? এবং বিধায়ক 20 জন বিধায়ক অর্থাৎ MLA, মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারাও কিন্তু দিল না ভোট। কেন এরকমটা হলো? কেন দিলেন না? এর দায়টা কে নেবে? এটা কি ইলেকশনের নামে প্রহসন হলো? দর্শক, প্রসঙ্গ আজ হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পূর্ব অঞ্চলীয় 6টি জেলায় ভোট গ্রহণ কর্মীরা বুথে 9 ঘন্টা অপেক্ষা করেছিলেন, কিন্তু ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি AFNT এর দাবিতে একটি সংগঠনের দেওয়া বন্ধের ডাকে এই অঞ্চলে 4 লাখ ভোটারের মধ্যে একজনও আসেননি। একেবারে বিধায়ক 20 জন বিধায়ক তারাও কিন্তু দেননি ভোট। মুখ্যমন্ত্রী নিফিউরি 19 এপ্রিল নিশ্চিত করেছেন যে রাজ্য সরকারের পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ENPO FNT এর দাবিতে কোনো সমস্যা নেই, কারণ এটি ইতিমধ্যে এই অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত ক্ষমতার সুপারিশ করেছে। ENPO হলো পূর্বাঞ্চলের 7টি উপজাতীয় সংগঠনের শীর্ষ সংস্থা। কর্মকর্তারা জানিয়েছেন জেলা প্রশাসন এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া পূর্ব নাগাল্যান্ডের প্রধান রাস্তায় কোনো মানুষ বা যানবাহন চলাচল নেই। 19 এপ্রিলের কথা বলছে। নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আওয়া লরিং বলেছেন যে 20টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই অঞ্চলের 738টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কর্মীরা উপস্থিত ছিলেন। সিইওর কার্যালয় সূত্র জানায় এই 9 ঘন্টায় কেউ ভোট দিতে আসেননি। সেই 20 জন বিধায়কও তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। কিন্তু কেন? নাগাল্যান্ডের 13.25 লক্ষ ভোটারের মধ্যে পূর্ব নাগাল্যান্ডের 6টি জেলায় 4,632 জন ভোটার রয়েছে। রাজ্যের রাজধানীর উপকণ্ঠে প্রায় 41 কিলোমিটার দূরে তুফেমায় তার গ্রামে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি AFNTর জন্য খসড়া কার্যপত্র গ্রহণ করেছেন, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের উপস্থিতিতে তার কাছে হস্তান্তর করা হয়েছিল। এই অঞ্চলের নির্বাচিত বিধায়ক এবং প্রস্তাবিত FNT সদস্যদের ক্ষমতা ভাগাভাগি ছাড়া সবকিছু ঠিক আছে। তিনি বলেছিলেন ENPO 6টি জেলা নিয়ে একটি পৃথক রাজ্যের দাবি করে আসছে। এই অভিযোগ করে যে ধারাবাহিক সরকারগুলি এই অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়ন জানতে পারেনি। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন রাজ্য সরকারের ইতিমধ্যে একটি স্বায়ত্তশাসিত সংস্থার সুপারিশ করেছে যাতে এই অঞ্চলটি রাজ্যের বাকি অংশের সাথে সমান হওয়ার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক প্যাকেজ পায়। যখন এটি স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হয় তখন নির্বাচিত সংসদের সদস্যদের নিয়ে একটি সঠিক ব্যবস্থা থাকতে হবে। এর সঙ্গে রাজ্য সরকারের কিছু করার নেই। বিধায়ক এবং ENPO একটি সূত্র তৈরি করতে টেবিল জুড়ে বসতে হবে। আমরা তার পরেই কথা বলতে পারি, মিস্টার রাও বলেছেন। সেটি ভোট না দেওয়ার জন্য পূর্ব নাগাল্যান্ডের 20 জন বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা সংঘর্ষ চাই না, দেখা যাক কি হবে। নাগাল্যান্ডে লোকসভা নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ENPO বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাজ্যের পূর্ব অংশে একটি অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ জারি করেছে। আর এই কারণেই কিন্তু ভোট গ্রহণ হলো না। কোনো ব্যক্তি ভোট দিতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট ভোটারের উপর থাকবে বলেও সতর্ক করে সংগঠনটি। নাগাল্যান্ডের CEO ডায়াসন আর নির্বাচনের সময় অযথা প্রভাব ফেলার চেষ্টা হিসেবে শাটডাউনকে দেখার সময় বৃহস্পতিবার রাতে ENPO-কে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছেন। তিনি ভারতীয় দণ্ডবিধি 171C এর উপধারা 1 এর অধীনে বলেছেন যে কেউ স্বেচ্ছায় হস্তক্ষেপ করে বা কোনো নির্বাচনী অধিকারের অবাধ অনুশীলনে হস্তক্ষেপ করার চেষ্টা করে সে একটি নির্বাচনে অযাচিত প্রভাবের অপরাধ করে। 19 এপ্রিল ENPO সভাপতি স্যাপিকিউ সাংটাম অবশ্য দাবি করেছেন যে এই প্রেক্ষাপটে ধারাটি প্রযোজ্য নয়। পাবলিক নোটিশের শাটডাউনের জন্য মূল লক্ষ্য ছিল পূর্ব নাগাল্যান্ড অঞ্চলে বিশৃঙ্খলার সম্ভাবনা কমানো, যা আমাদের এখতিয়ারের অধীনে, এবং অসামাজিক উপাদানের
সমাবেশের সাথে যুক্ত ঝুঁকি, তিনি এটা বলেছেন। পূর্ব নাগাল্যান্ড বর্তমানে একটি পাবলিক ইমার্জেন্সি এর অধীনে রয়েছে। উল্লেখ করে তিনি দাবি করেছিলেন যে শাটডাউনটি এই অঞ্চলের মানুষের দ্বারা নেওয়া একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ ছিল। সাংতাম বলেন যে ইএনপিও 1 এপ্রিল ইসিকে পূর্ব নাগাল্যান্ডের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছিলেন। ইএনপিওর রেজলিউশন বা আদেশ কার্যকর করার কোনো ব্যবস্থা নেই, তবে এটি শুধুমাত্র পূর্ব নাগাল্যান্ডের জনগণের মধ্যে স্বেচ্ছায় অংশগ্রহণ এবং ঐক্যমতের ভিত্তিতে কাজ করে, এটা বলেন তিনি। কেন ভোট দিলেন না 4 লাখ ভোটার? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কেন ভোট দিলেন না? নাগাল্যান্ডের বিধানসভায় যে সরকার রয়েছে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, সেই সরকারের প্রধান শাসক দল বা শরিক দল। ইউএনপিওর 1 দশকের বেশি সময় ধরে নাগাল্যান্ডের 6 অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলা নিয়ে একটি ভিন্ন প্রশাসনিক অঞ্চল ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি এফএনটি গঠনের চেষ্টা চালিয়ে আসছে। কার্যত এর অর্থ একটি ভিন্ন রাজ্য। ইএনপিও এই অঞ্চলের 7টি আদিবাসী সংগঠনের প্রতিনিধি করে। নাগাল্যান্ডের এই 7 আদিবাসী গোষ্ঠী হল কনিয়াক, চাং, ইমতিয়াং, স্যাংটাম, হোম, খিয়ামনিউঙ্গান ও টিখির। এই 6 জেলার 7 আদিবাসী গোষ্ঠী নাগাল্যান্ডের 60টি বিধানসভা আসনের মধ্যে 20টিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ইএনপিও দীর্ঘ 1 দশক পরে অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলাগুলোর জন্য আলাদা প্রশাসন ও সম্ভবত রাজ্যের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তাদের তৎপরতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। নাগাল্যান্ডের অন্য অঞ্চলের, বিশেষত রাজধানী কোহিমা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতারা এই শক্তিবৃদ্ধির একটি ব্যাখ্যা প্রথম আলোকে অতীতে দিয়েছিলেন। এই ছাত্র সংগঠনের কিছু নেতা বর্তমানে নাগাল্যান্ডের বাইরে রয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে নানা মামলা চলছে তাদের বিরুদ্ধে। এসব ছাত্র সংগঠনের এক নেতা সম্প্রতি মুম্বাই থেকে টেলিফোনে প্রথম আলো অর্থাৎ বাংলাদেশের একটি নিউজ মিডিয়া তাকে বলেন 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছিলেন নাগাল্যান্ড সমস্যার সমাধান হয়ে গেছে, কারণ নাগাল্যান্ডের প্রথম বিচ্ছিন্নতাবাদী ও রাজনৈতিক শক্তি এনএনসিএ আইএম ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড আইজ্যাক মুইভা ভারত সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই করেছে। কিন্তু 2024 সালে এসে ভারত সরকার দেখতে পাচ্ছে সেই সমস্যার সমাধান হয়নি, কারণ এনএসসিএন এর প্রধান দাবি তাদের পৃথক সংবিধান, পৃথক পতাকা ইত্যাদি থেকে সরে আসেনি। এনএনসিএন আইএম এসব সমস্যার সমাধান তো দূরের কথা, গত 10 বছরে কাজ কিছুই হয়নি বলে দাবি। এটা বুঝতে পেরে ঘুমিয়ে থাকা ইউএনপিওকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ইউএনপিওকে চাঙ্গা করে এটা বোঝানোর চেষ্টা করে নাগারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজিত এবং এনএসপিএন দাবি তুলেছে গোটা নাগাল্যান্ড সেই দাবিতে মোটেই সংঘবদ্ধ নয়, ফলে নাগাল্যান্ডের পৃথক পতাকা বা সংবিধান দেওয়া যাবে না। এখন ইউএনপি বুঝতে পেরেছে যারা যথেষ্ট শক্তিশালী এবং মাথা তুলছে। ইউএনপিওরও এই শক্তি বৃদ্ধির কারণেই গতকাল নাগাল্যান্ডের পূর্বাঞ্চলীয় 6 জেলায় কেউই ভোট দিতে যাননি। বিপদ বুঝে ভারত সরকারের সংস্থা জাতীয় নির্বাচন কমিশন এখন ইউএনপিকে শোকজ নোটিশ পাঠিয়েছে। কিন্তু এই যে 6 জেলায় নাগাল্যান্ডে ভোট হলো না, এর জন্য দায়ী কে? একেবারেই আমরা জানি যে ভারতের মসনদে বসে থাকা দিল্লি দখল কিন্তু আম আদমি পার্টি রয়েছে, কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে যারা জোট সমর্থিতভাবে এককভাবে হয়তো 7টা কি 6টা রাজ্যে তারা বিরাজমান, কিন্তু বিজেপি পরাজিত শরিক দল কিন্তু এই যে সংস্থাটি নাম করা হলো সেই সংস্থা। আর এই কারণেই আপনারা জানেন যে বিধানসভা ভোটে তারা কিন্তু এর আগেও বন্ধের ঘোষণা দেয় 6 ফেব্রুয়ারি, কিন্তু 26শে ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোট ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিজেপির ইশারায় এরা কিন্তু কাজ করে চলেছে বিভিন্নভাবে, তার রেস কিন্তু পড়েছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে। আর সেই কারণেই 7 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রথম দফার ভোট মাত্র 53.35% পড়েছে। তাহলে 47% বা 47% জনগণ গেল কোথায়? এটা কিন্তু প্রশ্নচিহ্ন করছে। অনেকে অনেক কিছু অজুহাত দিচ্ছে যে গরমের কারণে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি, কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তার ব্যবস্থা করেছে, কারোর জন্য গাড়ি
কেউ তুলে নিয়ে আসছে, যারা বৃদ্ধ, যারা একেবারে ডিসেবলড পার্সেন্ট, পিডব্লিউ পার্সেন্ট আছে, পিএইচ আছে, তাদের কিন্তু কি করা হচ্ছে না বিভিন্নভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে, বাড়িতে গিয়ে ভোট গ্রহণ ইত্যাদির মতো ভোট গ্রহণও কিন্তু করা হচ্ছে। কিন্তু এই যে নাগাল্যান্ডে 6টি ডিস্ট্রিক্টে 4,632,টি ভোট পড়লো না, এর জন্য দায়ী কে? তাহলে কি বিজেপির মদতেই এটা হচ্ছে? এটা কিন্তু বিদেশি মিডিয়াও কিন্তু এটাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করছে। ভারত কিন্তু এখন ট্রোল, এই যে বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশ ভারত, এই বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশে এরকম একটা ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা, যা পূর্বে ঘটেনি। দর্শক।